আচ্ছা দেখো, কালকে আমরা এই স্লাইডে ছিলাম। আচ্ছা দেখো, ফিগারটা একটু ভালো করে খেয়াল করো। এখানে এই জায়গাটায় তোমার, আচ্ছা আমি তোমাদের দেখো, আমি একটা অংশ মার্ক করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই মার্ক অংশটুকু হচ্ছে এটা ক্যাশ মেমোরি, বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। এই পুরো অংশটুকু হচ্ছে ক্যাশ মেমোরি। আচ্ছা, এখন নর্মাল মেমোরি সাথে ক্যাশ মেমোরির কন্টেন্টের একটু পার্থক্য আছে। নর্মাল মেমোরিতে শুধুমাত্র তুমি যে জিনিসটা রাখবে, ডেটা বা ইনস্ট্রাকশন, সেটাই থাকবে। আর ক্যাশ মেমোরিতে তোমার ডেটা তো থাকবে, ডেটা বা ইনস্ট্রাকশন তো থাকবে। ডেটা বা ইনস্ট্রাকশন হচ্ছে এই অংশটুকু। এখানে ক্যাশ মেমোরির এই কলামের যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেটা বা ইনস্ট্রাকশন। আর এর সাথে আরো কিছু ইনফরমেশন থাকে যেটা মেইন মেমোরিতে কিন্তু থাকে না। সেটা কি, যে ট্যাগ ট্যাগ কলাম দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে ভ্যালিড বিট। এই কলামগুলো হচ্ছে তোমার এক্সট্রা কলাম, যেগুলো তোমার মেমোরির, মেইন মেমোরির বা র্যামের কন্টেন্টের মধ্যে এগুলো থাকে না। আচ্ছা, তাহলে দেখো এই কলামগুলোতে আসলে কি থাকে। যেমন ক্যাশ মেমোরিতে যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা আসলে কোথেকে এসছে? এই যে লোয়ার লেভেল মেমোরি থেকে এসছে, তাই না? লোয়ার লেভেল মেমোরি হতে পারে এটা মেইন মেমোরি, হতে পারে এটা লোয়ার লেভেলের কোনো ক্যাশ মেমোরি, যেমন L2 ক্যাশ অথবা L3 ক্যাশ। তাহলে এইখান থেকে ডেটাটা কোথায় এসছে? এই যে ক্যাশ মেমোরির এই ডেটা কলামের মধ্যে এসছে। এখন তাহলে এই দুইটা কলামে আসলে কি থাকছে? সেটা হচ্ছে এখানে থাকছে মেইন মেমোরিতে এটা, এই যে ডেটা কন্টেন্ট দেখতে পাচ্ছ, এটা তো আসলে কি একটা ব্লক, তাই তো? এটা আরেকটা ব্লক। এভাবে প্রত্যেকটা এক একটা ব্লক। তাহলে এই ব্লকটা মেইন মেমোরিতে যে জায়গায় আছে, সেই জায়গা অ্যাড্রেসটা আছে ট্যাগের মধ্যে। ওকে, তাহলে মেইন মেমোরির ব্লকের যে অ্যাড্রেস, সেই ব্লকের অ্যাড্রেসটা এখানে আছে। আর এই ভ্যালিড একটা কলাম, এটা হচ্ছে 1 বিট। ভ্যালিড কলামের মধ্যে কি থাকে? যে ক্যাশ মেমোরির যে কন্টেন্টটা আছে, অর্থাৎ এই যে ডেটা পোর্শনটুকু আছে, এই ডেটা পোর্শনটুকু ভ্যালিড কিনা। ভ্যালিড মানে হচ্ছে এখানে গার্বেজ আছে নাকি তোমার ভ্যালিড ডেটা আছে। সেই যদি যদি গার্বেজ থাকে তাহলে এই ভ্যালিড বিটটা 0 থাকবে, আর যদি ডেটা থাকে তাহলে এই ভ্যালিড বিটটা 1 থাকবে। তো এখানে ভ্যালিড একটা কলাম দেখতে পাচ্ছ। এই কলাম ছাড়াও, এই বিট ছাড়াও আরো কয়েকটা বিট থাকে। যেমন আমরা দেখবো একটা ডার্টি বিট নামে একটা আছে, ডার্টি বিট থাকে। তারপর এরকম LRU বিট থাকতে পারে। তো এগুলো যদি এখানে দেখানো হয়নি সিম্পলিফিকেশনের জন্য, কিন্তু এগুলো আসলে থাকে। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো কিনা মেইন মেমোরির কন্টেন্ট এবং ক্যাশ মেমোরির কন্টেন্টের যে পার্থক্য? স্যার, ডার্টি বিট বিষয়টা কি? ওইটা আচ্ছা, ওইটা কিন্তু। ডার্টি বিটটা এখন বোঝার দরকার নেই, এটা আসবে পরে। হ্যাঁ, জি স্যার। ভ্যালিড বিটের মতো মনে করো আরো কয়েকটা বিট থাকে, এর মধ্যে আরেকটা হচ্ছে ডার্টি বিট। জি স্যার। আচ্ছা, এখন তাহলে মেইন মেমোরির কন্টেন্টের মধ্যে শুধুমাত্র ডেটা পোর্শনটুকু থাকে, কিন্তু ক্যাশ মেমোরি কন্টেন্টের মধ্যে ট্যাগ থাকে। মানে হচ্ছে মেইন মেমোরির ওই ব্লকের অ্যাড্রেসটাও থাকে, প্লাস এই ধরনের বিট থাকে। আচ্ছা, আচ্ছা, এবার দেখো, সিপিইউ যখন তার কোনো ইনস্ট্রাকশন অথবা ডেটা মেমোরি থেকে নেওয়ার দরকার হয়, তখন সিপিইউ কি দিচ্ছে? একটা অ্যাড্রেস দিচ্ছে। ওকে, অ্যাড্রেসটা 48 বিটের হয়, কিন্তু মাঝখানে এটা ট্রান্সলেট হয়, কনভার্ট হয়, সেটা 40 বিট হয়। এই 40 বিট যখন ক্যাশের কাছে আসে, ক্যাশে ঢোকার আগে এটাকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। এই 40 বিটটাকে তিনটা পোর্শনে ভাগ করা আছে। প্রথম পোর্শনকে বলা আছে ট্যাগ পোর্শন, দ্বিতীয় পোর্শনকে বলা আছে ইন্ডেক্স পোর্শন, আর লাস্ট পোর্শনকে বলা আছে ব্লক অফসেট। তো এটা আমি কালকে বলেছি, তাই না? এখানে ইন্ডেক্স পোর্শনটুকু ইউজ করা হচ্ছে কিসের জন্য? ক্যাশ মেমোরিতে যে সেট আছে, সেট সিলেক্ট করার জন্য। ওকে, তাহলে এখানে এখানে 9টা বিট আছে, তার মানে 2 টু দি পাওয়ার 9। ওকে, 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। তার মানে অ্যাকচুয়ালি 512টা সেটের মধ্যে একটা সেট এখানে সিলেক্ট হয়। তাহলে একটা সেট সিলেক্ট হয়, তো একটা সেটের মধ্যে আবার দুইটা ব্লক থাকে। তো এই অংশে আছে কি একটা ব্লক, এই অংশে আরেকটা ব্লক আছে। ওকে, এটা ক্যাশ মেমোরির মধ্যেই দেখো দুইটা ভাগে ভাগ করা আসলে। ওকে, দুইটা ভাগে ভাগ করা, দুইটা ভাগে ভাগ করার করলে এটা এই জন্য করা হয়েছে, এটা ফাস্টার হবে। তাহলে এই যে 9 বিট দিয়ে একটা সেট সিলেক্ট করা হলো, যে সেটের মধ্যে দুইটা ব্লক আছে। ওকে, এখন যখন এই দুইটা ব্লক অর্থাৎ একটা সেট যখন সিলেক্ট হয়ে গেল, এবার সিপিইউ যে ডেটাটা খুঁজছে, সেই ডেটাটা এই দুইটা ব্লকের যে কোনো একটাতে থাকবে, হয় এটাতে থাকবে না হয় এটাতে থাকবে। এখন কোনটাতে আছে সেটা বুঝবে কিভাবে? সেটা হচ্ছে এই যে দেখো, ট্যাগ যে আছে, এই ট্যাগটা মানে সিপিইউ এর অ্যাড্রেস, 40 বিট অ্যাড্রেসের মধ্যে যে ট্যাগ পোর্শনটুকু আছে, এই ট্যাগ পোর্শনটুকু এই জায়গার যে ট্যাগ পোর্শনটুকু আছে, ক্যাশের ভেতরে যে ট্যাগ পোর্শনটুকু আছে, এইখানে ম্যাচ করাবে। এই দুইটা প্যারালালি ম্যাচ করাবে। যেটা ম্যাচ হবে, যদি এটা ম্যাচ হয়ে যায়, এটা আর এই ট্যাগ যদি মিলে যায়, তাহলে বোঝা গেল ডেটাটা কোথায় আছে, এখানে আছে। আর যদি এটার সাথে এই ট্যাগ যদি মিলে যায়,
তাহলে বোঝা গেল ডেটাটা এখানে আছে। তাহলে দুইটা যে কোনো একটা মিলবে, সাথে ভ্যালিড বিটটা 1 থাকতে হবে। এই যে ভ্যালিড বিট যেটা আছে সেটা 1 থাকতে হবে, নাহলে মিলবে না। ওকে, স্যার ট্যাগের পেয়ার অ্যারেলি করার বিষয়টা, তুলনা করার বিষয়টা আরেকবার একটু বলবেন। দেখো এখন সিপিইউ এর মানে নরমালি সিপিইউ এর কাজ হচ্ছে মেমরি থেকে ডেটা বা ইনস্ট্রাকশন নেওয়া। ওকে, তো ডেটা বা ইনস্ট্রাকশন যে দিবে সেটা একটা অ্যাড্রেস দিবে, সে যে অ্যাড্রেসে ডেটা বা ইনস্ট্রাকশন দিতে চায় সেই অ্যাড্রেসটা সে দিবে। এখন অ্যাকচুয়ালি সে তো মেইন মেমরি থেকে নিচ্ছে না, নিচ্ছে কোথেকে? ক্যাশ মেমরি থেকে। ওকে, তো ক্যাশ মেমরিতে ডেটাটা আছে কিনা, ক্যাশ মেমরিতে তো সব মেইন মেমরি সব ডেটা থাকে না, অল্প কিছু ডেটা থাকে। কাজে ক্যাশ মেমরিতে মেইন মেমরির ওই ডেটাটা আছে কিনা তাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্যই আসলে এই যে ট্যাগ পোর্শন, সেটা বোঝার জন্য কি করা হলো, 40 বিটটাকে 3 ভাগে ভাগ করা হলো। ইন্ডেক্স পোর্শনটুকু দিয়ে ক্যাশ মেমরির একটা সেট সিলেক্ট করা হলো, এখানে দুইটা ব্লক আছে। আর বাকি যে 25 বিট ব্লক অ্যাড্রেসে যে 25 বিটটা আছে, এই 25 বিটটা এই ট্যাগ পোর্শনটুকুর সাথে ম্যাচ করানো হবে। এই 25 বিট, দেখো এই 25 বিট কেন দেওয়া হয়েছে এখানে এখানে, তাই না? তার মানে এই দুইটার সাথে এই 25 বিট প্যারালালি ম্যাচ করছে। এর মধ্যে ম্যাচ যেটার সাথে সাকসেসফুল হবে, যদি এটার সাথে সাকসেসফুল হয় তাহলে ডেটাটা এখানে আছে, যদি এটার সাথে সাকসেসফুল হয় তাহলে ডেটাটা এখানে আছে। ওকে, সাথে ভ্যালিড বিটটাও কি থাকতে হবে? 1 থাকতে হবে, নাহলে তো পুরো ডাটাটাই হলো গার্বেজ। তো সেই ক্ষেত্রে তাহলে দেখো এই দুইটা ডেটার যে কোনো একটা সিলেক্ট হবে। তাহলে যেটা সিলেক্ট হবে সেটা এই যে দেখো মাল্টিপ্লেক্সার আছে, মাল্টিপ্লেক্সার দিয়ে এটা বের হবে, বের হয়ে সেটা কোথায় যাবে? সিপিইউ তে চলে যাবে। তাহলে সিপিইউ যে ডেটাটা চাচ্ছিল সেটার অ্যাড্রেস এদিক দিয়ে দিয়েছে, আর এদিক দিয়ে এসে ওই ডেটাটা পেয়ে যাচ্ছে, যদি এটা ক্যাশ মেমরিতে থাকে। ওকে, আর যদি ক্যাশ মেমরিতে না থাকে তো সেই ক্ষেত্রে আসলে কি হবে? ক্যাশ মেমরিতে না থাকলে তখন সেটা এই যে লোয়ার লেভেল মেমরিতে সেই রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিবে, ফরওয়ার্ড করে দিবে। লোয়ার লেভেল মেমরি তখন ওই ব্লকটা তখন ক্যাশে পাঠাবে। তো ক্যাশে যখন এসে যাবে তখন ক্যাশের এই ট্যাগটাও তোমার আপডেট হয়ে যাবে। যখন এটা আপডেট হয়ে গেল তখন এই ম্যাচিং যেটা আছে ম্যাচিংটা সাকসেসফুল হবে। তাহলে আমরা প্রথমত দেখলাম হচ্ছে ক্যাশ হিট, যদি ক্যাশে থাকে তাহলে এইভাবে কাজটা হবে। কিভাবে কাজ হবে? যে অ্যাড্রেস আসলে এটা 1 নাম্বার স্টেপ, অ্যাড্রেস এসে 3 ভাগে ভাগ হলো। 2 নাম্বার স্টেপ হচ্ছে ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স ইউজ করে সেটটা বের করা হলো, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হচ্ছে এই ট্যাগ পোর্শনটুকু এই ভেতরে ক্যাশের ভেতরে যে ট্যাগটা আছে তার সাথে ম্যাচ করানো হলো, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। তারপর ম্যাচটা সাকসেসফুল হওয়ার পর এই দুইটা ব্লকের যে কোনো একটা ব্লক তোমার এই মাল্টিপ্লেক্সার হয়ে সেটা সিপিইউ তে চলে যাবে, এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। তাহলে 4টা স্টেপ লাগলো কিসের জন্য? সিপিইউর একটা ডেটা রিড করার জন্য, যদি সেটা ক্যাশে থাকে। ওকে, আর যদি ক্যাশে না থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যাশ কি করবে? এই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করবে। তারপরে আমরা দেখবো ক্যাশ এই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করবে কার কাছে? টিচার মেমরি কাছে। টিচার মেমরি তখন ওই ব্লকটাকে পাঠিয়ে দেবে কোথায়? ক্যাশ মেমরিতে। ক্যাশ মেমরিতে ব্লকটা আসবে, সাথে সাথে মেইন মেমরির যে জায়গা থেকে ব্লকটা আসলো সেটার অ্যাড্রেস এখানে। ওকে, এটাকে বলা হচ্ছে ট্যাগ। ব্লকের যে অ্যাড্রেস সেটা হচ্ছে ট্যাগ। এরপর সিপিইউ কি করবে? নরমাল প্রসেসে ডাটাটা দিবে, ক্যাশ থেকে ডাটাটা দিবে। তো দেখো এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওকে, তাহলে এই স্লাইডটা দেখো, এটা হচ্ছে ব্লক রিপ্লেসমেন্ট। তোমাদের মনে আছে কিনা আমরা 4টা কোশ্চেনের আনসার দিচ্ছিলাম। প্রথমটা হচ্ছে যে হোয়ার ইজ এ ব্লক টেস্ট ইন দ্য আপার লেভেল। এটা ছিল কি, যেমন ধরো ডিরেক্ট ম্যাপে সরাসরি একটা জায়গায় ব্লকটা যাবে, সেট অ্যাসোসিয়েটিভ হলে একটা সেটের একটা জায়গায় যাবে, তাই না? তারপর 2 নম্বর কোশ্চেন ছিল হাউ ইজ এ ব্লক ফাউন্ড ইন দ্য আপার লেভেল, অর্থাৎ ব্লক আইডেন্টিফিকেশন। ব্লক আইডেন্টিফিকেশনের জন্য কি করা হচ্ছে? ওই যে ক্যাশ মেমরির মধ্যে একটা ট্যাগ কলাম থাকে, যে কলামের মধ্যে মেমরির যে ব্লকটা ক্যাশ মেমরিতে আসলো সেই ব্লকের অ্যাড্রেসটা থাকলো, কাজে আমরা ওই ব্লকটাকে আইডেন্টিফাই করতে পারছি। ওকে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ব্লক মাস্ট বি রিপ্লেসড অন এ মিস। যদি একটা মিস হয় তাহলে কিভাবে রিপ্লেস হবে? তো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে এই ফিগারটা একটু খেয়াল করো। এখানে ধরো এই যে 12 নম্বর ব্লকটা ক্যাশ মেমরিতে আসবে। এখন ক্যাশ মেমরির যদি টাইপ যদি ফুললি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে কি হবে? এই 12 নম্বর ব্লকটা এই 8টা ব্লকের যে কোনো জায়গায়, এই 8টা জায়গার যে কোনো জায়গায় গিয়ে বসতে পারবে। ওকে, আর যদি ডিরেক্ট ম্যাপ হয় এটা শুধুমাত্র এই 4 নম্বর জায়গায় বসবে। আর যদি সেট অ্যাসোসিয়েটিভ হয়, যেখানে প্রত্যেকটা সেটে 2টা করে ব্লক আছে, সেক্ষেত্রে এই সেটের এই 2টা জায়গা যে কোনো একটা জায়গাতে গিয়ে বসবে, যেটা খালি আছে সেটা দেবো। যে জায়গায় বসুক, ক্যাশ মেমরির যে জায়গায় এই ব্লকটা আসুক সেই জায়গায় যদি অলরেডি একটা ভ্যালিড ডেটা থেকে থাকে তাহলে ওটাকে কি করতে হবে? তাকে রিপ্লেস করতে হবে। এটাকে বলা হচ্ছে ব্লক রিপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা, এখন ব্লক রিপ্লেসমেন্টটা কিভাবে হবে?
যদি ডিরেক্ট ম্যাপড হয়, দেখো ডিরেক্ট ম্যাপড হলে তার তো আর কোনো জায়গা নাই, সেই 4 নাম্বার গিয়েই বসবে। ওকে, 4 নাম্বারে গিয়ে বসবে। 4 নাম্বারে গিয়ে বসার মানে হচ্ছে আগে যদি অলরেডি একটা ভ্যালিড ব্লক থেকে থাকে তাহলে এই ভ্যালিড ব্লকটাকে কি করবে, রিপ্লেস করবে। কিন্তু যদি এটা ফুলি অ্যাসোসিয়েটিভ হয় অথবা যদি সেট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে তার একাধিক অপশন আছে যেখানে এই ব্লকটা গিয়ে বসবে। এখন তাহলে কোন ব্লকটাকে রিপ্লেস করবে? মনে করো 12 নম্বর ব্লকটা এখানে 8টা জায়গার যে কোনো জায়গায় গিয়ে বসতে পারে। এখন আসলে সে কোন জায়গায় গিয়ে বসবে? এটাকে বলা হচ্ছে যে ব্লক রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, কি কি রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি আছে দেখো। এটা হচ্ছে র্যান্ডম। এটা হচ্ছে যেমন ধরো যদি 8টা জায়গায় যে কোনো একটাতে বসতে পারে তাহলে র্যান্ডমলি কোনো একটাকে সিলেক্ট করবে, ওই জায়গায় গিয়ে বসবে। ওকে, তাহলে এটা হচ্ছে র্যান্ডম মেথড। এখন এলআরইউ হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড মেথড। এলআরইউ মানে কি, যে ব্লকটা সবচেয়ে আগে ইউজ হয়েছে সেটাকে রিপ্লেস করবে। যেমন ধরো যদি 8টা ব্লকের যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে তাহলে কোনটাকে রিপ্লেস করবে? যেটা সবচেয়ে পরে ইউজ হয়েছে সেটাকে রিপ্লেস করবে না, কারণ কি সেই ব্লকটা আবার দরকার হতে পারে। কোনটাকে রিপ্লেস করবে? যেটা অনেক আগে, সবার আগে যেটা ইউজ হয়েছে, 8টার মধ্যে যেটা সবার আগে ইউজ হয়েছে সেটাকে রিপ্লেস করবে। এটাকে বলা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ মেথড। আচ্ছা, তারপর দেখো আরেকটা হচ্ছে ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। এটা এলআরইউ মেথডটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করে, এলআরইউ মেথডটাকে অ্যাপ্রক্সিমেট করে। এলআরইউ মেথডটা ইমপ্লিমেন্ট করা কঠিন, কিন্তু ফিফো মেথডটা ইমপ্লিমেন্ট করা তুলনামূলক সহজ। তো আমি তোমাদের মেথডটা ফিগারটা থেকে ডেসক্রাইব করি। আচ্ছা, তাহলে প্রথম মেথড কি দেখো, ধরো এই যে 12 নাম্বারটা, 12 নাম্বার ব্লকটা এই 8টা জায়গার যে কোনো একটা জায়গায় গিয়ে বসতে পারে। তাহলে কোনটাকে রিপ্লেস করবে সে? যদি র্যান্ডম ইউজ করা হয়, র্যান্ডম মেথড যদি ইউজ করা হয় তাহলে এই 8টার যে কোনো একটাকে র্যান্ডমলি সিলেক্ট করবে। র্যান্ডমলি যেটা সিলেক্ট করবে সেটাকে রিপ্লেস করবে। ওকে, এই ব্লকটা আগে ইউজ হয়েছে কিনা, হলে কখন ইউজ হয়েছে, এগুলো কোনো কিছু কনসিডার করবে না। র্যান্ডমলি যেটাকে পাবে সেটাকে সে রিপ্লেস করে দেবে। এটা হচ্ছে র্যান্ডম মেথড। আর লিস্ট রিসেন্টলি ইউজ মেথড কোনটা? মনে করো এই 8টা ব্লকের মধ্যে 5 নাম্বার ব্লক এটা সবচেয়ে আগে ইউজ হয়েছে। ইউজ হওয়া মানে কি, হয় এখান থেকে রিড হয়েছে অথবা এটাতে রাইট হয়েছে। ওকে, ধরো 5 নাম্বার ব্লকটা এটা সবচেয়ে আগে ইউজ হয়েছে, সবচেয়ে আগে এটা অ্যাক্সেস হয়েছে। তো সেই ক্ষেত্রে কি করবে, 5 নাম্বার ব্লকটাকে রিপ্লেস করবে 12 নাম্বার ব্লকে, এই ব্লকটা দিয়ে। এটা গেল লিস্ট রিসেন্টলি ইউজ মেথড। আর আরেকটা হচ্ছে ফিফো মেথড। ফিফো মেথডটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটা অ্যাকচুয়ালি এলআরইউ মেথডটাকে অ্যাপ্রক্সিমেটলি এলআরইউ মেথড বলতে পারো। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় দেখো, যতগুলা ব্লক আছে এই ব্লকগুলোর মধ্যে এই প্রত্যেকটা ব্লকের জন্য ধরো একটা করে বিট আছে। ওকে, একটা করে বিট, এটা এলআরইউ বিট বলতে পারো। তাহলে যখন একটা ব্লক ইউজ হলো, মনে করো 0 নাম্বার যদি ইউজ হয় তাহলে এই বিটটাকে হাই করে দিবে। যদি 1 নাম্বার ইউজ হয় তাহলে এই বিটটাকে হাই করে দিবে। তাহলে এখানে দেখো যেগুলা ইউজ হয়ে গিয়েছে ওগুলা কি থাকবে, হাই করা থাকবে। আচ্ছা, এবার মনে করো কিছু বিট হাই আছে আর কিছু বিট 0 আছে। তাহলে এই 12 নাম্বারটা এখানে যখন আসবে তখন কোনটাকে রিপ্লেস করবে? যে এলআরইউ বিটগুলো 0 আছে সেই ব্লকগুলোর যে কোনো একটাকে র্যান্ডমলি সিলেক্ট করবে, করে ওটাকে রিপ্লেস করবে। যে বিটগুলো 1 আছে সেই করেসপন্ডিং ব্লকগুলোকে সে টাচ করবে না। যে বিটগুলো 0 আছে সেই ব্লকগুলো কোনো একটাকে র্যান্ডমলি সিলেক্ট করে ওটাকে রিপ্লেস করবে। আচ্ছা, এখন মনে করো যখন একটা ব্লক ইউজ হচ্ছে তখন একটা ব্লকের কোনো একটা ডেটা যখন ইউজ হচ্ছে তখন ওটাকে হাই করে দেওয়া হচ্ছে। তাহলে এটা ধরা যাক সবগুলো হাই করা আছে, শুধুমাত্র একটা 0 করা আছে। ওকে, এখন যখন এটা অ্যাক্সেস হবে তাহলে এটাকেও কি হবে, এটাকে 1 করে দিবে। এখন এটাকে 1 করে দিলে আসলে কি হয়ে যাবে, সবগুলো 1 হয়ে যাবে, তাই না? সবগুলো 1 হয়ে গেলে তো মুশকিল। সেজন্য সে যেটা করবে এটাকে হাই করবে আর বাকি সবগুলোকে 0 করে দিবে, মানে ইনিশিয়ালাইজ করে দিবে। এটা লাস্ট যেটাকে অ্যাক্সেস করা হচ্ছে সেটাকে 1 করবে আর বাকি যে 1 গুলো ছিল সবগুলোকে 0 করে দিবে। এরপর আবার তোমার যখন অ্যাক্সেস হবে তখন 0 থাকলে 1 করে দিবে, অ্যাক্সেস হবে 0 থাকলে 1 করে দিবে। ওকে, আর যখন একটা রিপ্লেস করা দরকার হবে যেগুলো 0 আছে এগুলোর মধ্যে র্যান্ডমলি একটা সিলেক্ট করে ওটাকে রিপ্লেস করবে। তাহলে ফিফো মেথডটা বুঝতে পারলে কিনা? তাহলে বলো, এই যে আমি 3টা মেথডের কথা বললাম, 3টা মেথড বুঝতে পেরেছো কিনা? কোনো কোশ্চেন থাকলে বলো। আপনি ফিফো মেথডের ক্ষেত্রে লাস্টে যেটা বললেন, এই একটা মাত্র যদি 0 থাকে তখন ওই 0টাকে সিলেক্ট করার পর 1 হয়ে যায়, মানে ওই জিনিসটা আমার ঠিক ক্লিয়ার হলো না স্যার। দেখো এটাকে যখন মনে করো এই ব্লক থেকে, মানে এটা তো ক্যাশ মেমরি, এখান থেকে সিপিইউ ডেটাগুলো ইউজ করছে, তাই না? সিপিইউ ডেটা রিড করছে অথবা এগুলোতে রাইট করছে। যখনই এই ব্লকের কোনো একটা ডেটাকে রিড করবে অথবা রাইট করবে তখন এখানে মনে করো এই 8টা বিট আছে, প্রত্যেকটার জন্য একটা করে 8টা বিট আছে। যখন একটা ইউজ করবে, যখন কোনো একটা ব্লকের কোনো ডাটা ইউজ করবে তখন এই বিটটাকে 1 করে দেবে। এটা ইউজ হলো এখানে বিটটা 1 করে দিবে, এটা ইউজ হলো এখানে বিটটা 1 করে দিবে। ওকে, এখন 1 করে দেওয়ার মানে কি, এটা
ইউজ হয়েছে। আচ্ছা, এবার ধরো এই 12 নম্বর ব্লকটা এখানে কোনো একটা ব্লককে রিপ্লেস করতে হবে, যেগুলোর পাশে 1 আছে সেগুলোকে রিপ্লেস করবে না, রিপ্লেস করবে কোনগুলো, যেগুলোর পাশে 0 আছে সেগুলো কোনো একটাকে রিপ্লেস করবে, কারণ যেগুলোর পাশে 0 আছে সেগুলো আসলে হয় ইউজ হয়নি এখনো অথবা আগে ইউজ হয়েছে। ওকে, আজ ওগুলা কোনো একটাকে রিপ্লেস করবে। আচ্ছা, এবার মনে করো এই যে ইউজ হচ্ছে বিটটা 1 হচ্ছে, ইউজ হচ্ছে বিটটা 1 হচ্ছে, এখন ধরো একটা মাত্র ব্লকের পাশে একটা 0 আছে। ওকে, বাকি সবগুলো 1। এবার যখন এই ব্লকটা ইউজ হবে তখন এই 0টা 1 করে দেওয়ার কথা। আচ্ছা, এই 0টা 1 করে দিবে, কিন্তু এই 0টা 1 করে দিলে তাহলে সবগুলা বিট তো 1 হয়ে যাচ্ছে। সবগুলা বিট যদি 1 হয়ে যায় তাহলে এখন যদি 12 নাম্বার কোনো একটাকে রিপ্লেস করতে চায় তাহলে কোনটাকে করবে? সবগুলা তো 1। এই জন্য সে যেটা করবে, এটার বিটটাকে 1 করবে, ঠিক আছে, কিন্তু বাকি সবগুলাকে 0 করে দেবে। ওকে, অর্থাৎ আবার প্রথম থেকে শুরু করবে। তাহলে এগুলো সবগুলা 0 হলো, শুধুমাত্র লাস্টে যেটা ইউজ হয়েছে সেটা 1 থাকবে। এবার কোনো একটা ব্লক যদি রিপ্লেস করে তাহলে কোনগুলাকে রিপ্লেস করবে? এই যে যেগুলা সবগুলা 0 করে দেওয়া হয়েছে এগুলা কোনো একটাকে রিপ্লেস করবে। ওকে, আর যেটা 1 আছে সেটা রিপ্লেস করবে না, কারণ এটাই তো লাস্ট ইউজ হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে যেটা সবচেয়ে আগে ইউজ হয়েছে সেটাকে রিপ্লেস করা, কিন্তু ওটা একটু কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ, হার্ডওয়্যার, ওটার জন্য হার্ডওয়্যার সার্কিট তৈরি করা এক্সপেন্সিভ, সেই জন্য ফিফো মেথডটাকে ইউজ করা হচ্ছে। ফিফো মেথডে দেখো এটা কিন্তু সবচেয়ে আগে যেটা ইউজ হয়েছে সেটাকে এক্স্যাক্টলি যে সেটাকে রিপ্লেস করছে তা কিন্তু না। ওকে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেরকম। এই জন্যই ফিফো মেথডটা এলআরইউ মেথডের অ্যাপ্রক্সিমেট ভার্সন। ওকে, তাহলে বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা যাই, তাহলে এই তিনটা মেথড আমরা দেখলাম। ওকে, এই তিনটা মেথড এই নিচের যে ফিগারটা দেখতে পাচ্ছ, টেবিলটা দেখতে পাচ্ছ, এটাতে একটু কম্পেয়ার করা হয়েছে। ওকে, দেখো এখানে কি আছে, ক্যাশ মেমোরি সাইজ দেওয়া আছে 16 কিলোবাইট, 64 কিলোবাইট, 256 কিলোবাইট। ওকে, আর এটা এই ডেটাগুলো হচ্ছে 2A সেট অ্যাসোসিয়েটিভ ক্যাশের জন্য। ওকে, মানে তো যদি 8টার যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে তাহলে এটা কি 8 ওয়ে, এই যে 8 ওয়ে। যদি একটা সেটের মধ্যে 4টা থাকে আর 4টা যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে সেটা হবে 4 ওয়ে। আর যদি একটা সেটের মধ্যে 2টা থাকে, এই 2টার যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে তাহলে সেটাকে বলা হবে 2 ওয়ে। ওকে, তাহলে 2 এর জন্য এটা, 4 ওয়ের জন্য এই ডেটাগুলো, 8 ওয়ের জন্য এই ডেটা। আচ্ছা, তাহলে দেখো এলআরইউ মেথড যদি ইউজ করা হয়, এলআরইউ মেথডের ক্ষেত্রে দেখো এই তিনটা মেথডে তুমি কম্পেয়ার করো। এলআরইউ মেথডের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া হয়েছে, ডাটা ক্যাশ মিসেস পার 100 ইনস্ট্রাকশনস, সরি 1000 ইনস্ট্রাকশন, 1000 ইনস্ট্রাকশনের মধ্যে কতগুলো মিস হয়েছে। ওকে, মানে 1000টা ইনস্ট্রাকশন ইস্যু করেছে সিপিইউ, এর মধ্যে ক্যাশে পাওয়া যায়নি। ওকে, কয়টা? অন এভারেজ 114.1 এতগুলো পাওয়া যায়নি যদি এলআরইউ মেথড ইউজ করা হয়। আর যদি র্যান্ডম ইউজ করা হয় তাহলে 117টা পাওয়া যায়নি। যদি ফিফো ইউজ করা হয় তাহলে 115টা। ওকে, আর যদি 4 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ইউজ হয় তাহলে মিস কত দেওয়া আছে। ওকে, তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি কোনটা ভালো, এই এলআরইউ এবং র্যান্ডম মেথডের মধ্যে, এলআরইউ এবং র্যান্ডম মেথডের মধ্যে দেখো খুব বেশি আসলে পার্থক্য নাই। ওকে, বিশেষ করে যে 256 কিলোবাইট যদি দেখো 92.2 আর এখানে 92.1। ওকে, এই ক্ষেত্রে আবার ফিফো মেথডটা একটু বেশি। আর অন্যান্য ক্ষেত্রে ছোট ক্যাশগুলোর ক্ষেত্রে দেখো এলআরইউ মেথডটা কিন্তু রিলেটিভলি বেটার আর কি। ওকে, এলআরইউ মেথডটা দেখো, এলআরইউ মেথডটা রিলেটিভলি বেটার। আর এখানে ওভারঅলি তোমার ফিফো মেথডটা র্যান্ডম থেকে একটু ভালো। ওকে, ফিফো মেথডটা র্যান্ডম থেকে একটু ভালো। আর এখানে কতগুলো মিস হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা বলছি যে ফিফো মেথড সাধারণত স্মলারের ক্ষেত্রে, স্মলার ক্যাশ যদি হয় সেই ক্ষেত্রে ফিফো মেথডটা র্যান্ডম থেকে ভালো, আবার এলআরইউ মেথডটা সবচেয়ে ভালো। কিন্তু এটা যে ক্যাশ সাইজ আবার বেড়ে গেলে তখন আসলে মানে এই তোমার এটা ভালো কাজ ওইভাবে নাও করতে পারে। ওকে, আচ্ছা, এবার যখন একটা ক্যাশ মেমোরিতে রাইট হয় তখন আসলে কি হয়, এটাকে বলা হচ্ছে রাইট স্ট্র্যাটেজি। ক্যাশ মেমোরি রাইটটা একটু বুঝি আমরা। ধরো এখানে সিপিইউ আছে, সিপিইউ সে কি করবে, যদি মেমোরিতে একটা রাইট করতে হয় তখন সেই রাইট, সেই অ্যাড্রেসটা, মানে সেই অ্যাড্রেসটা যেখানে রাইট করতে হবে সেটা কাকে দিবে? ক্যাশ মেমোরিতে দিবে। তো ক্যাশ মেমোরিতে তার মানে ক্যাশ মেমোরি কোনো একটা, তার মানে কোন মেমোরি কোনো একটা ব্লকে রাইটটা হবে। আচ্ছা, রাইটটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেমন ধরো আমরা সিতে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ইউজ করি, তাই না? ধরো এ একটা ভেরিয়েবল, এ অ্যাসাইন 2 তুমি দিলে, তাহলে এখানে এ ভেরিয়েবলের মধ্যে 2 অ্যাসাইন করতে হবে, অর্থাৎ
মেমোরির যে জায়গায় এই ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের জায়গাটাতে মেমোরি সেই জায়গাটাতে টু অ্যাসাইন করতে হবে। তার মানে এখানে একটা কি, এটা হচ্ছে মেমোরি রাইট অপারেশন। আর যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো তাহলে এটা একটা স্টোর ইনস্ট্রাকশন। তাহলে যখন স্টোর ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তখন মেমোরিতে রাইট হয়। আচ্ছা, এখন তাহলে মেমোরির যে জায়গায় রাইট হবে সেই ব্লকটা ক্যাশ মেমোরিতে থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, ধরো তাহলে সিপিইউ যে রাইট করতে যাচ্ছে, ধরো যে ব্লকে রাইট করতে যাচ্ছে সেই ব্লকটা যদি এই জায়গায় থাকে সে, তাহলে এটা হবে তার রাইট হিট। ওকে, আর যদি যে ব্লকের একটা ডেটা আপডেট করতে যাচ্ছে সেটা যদি ক্যাশ মেমোরির কোথাও যদি না থাকে তাহলে ওটাকে বলা হবে রাইট মিস। বুঝতে পেরেছো কিনা? যদি যে ভ্যালুটা রাইট করতে হবে, যে মেমোরি যে লোকেশনে রাইট করতে হবে সেইটার ব্লকটা যদি ক্যাশ মেমোরিতে থাকে তাহলে সেটা হচ্ছে রাইট হিট, আর যদি না থাকে সেটা হবে রাইট মিস। ওকে, মেমোরিতে রাইট করার মানে ক্যাশ মেমোরিতে রাইট করার দুইটা স্ট্র্যাটেজি আছে, একটাকে বলা হচ্ছে রাইট থ্রু আর একটা হচ্ছে রাইট ব্যাক। রাইট থ্রু মেথড যদি ইউজ করা হয় তাহলে অল রাইট সেন্ড টু দ্য লোয়ার লেভেল মেমোরি। এটা মানে হচ্ছে ধরো ক্যাশ মেমোরিতে রাইট তো হবেই, প্লাস তোমার লোয়ার লেভেল যে মেমোরি গুলো আছে সেগুলোতেও রাইট হবে। ক্যাশ মেমোরি, তারপরে নিচে ধরো মানে L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, তারপরে মেইন মেমোরি, এই যে নিচের লেভেলে যত মেমোরি আছে সবগুলাতে এই রাইট ইনস্ট্রাকশনটা প্রপাগেট হবে। ওকে, সবগুলাতে আসলে রাইটটা হবে। আর এটা হচ্ছে ন্যাচারাল একটা মেথড, মানে এটাই আসলে হওয়ার কথা, তাই না? এটা ন্যাচারাল মেথড এই জন্য কারণ কনসেপ্টটা হচ্ছে এরকম যে মেইন মেমোরিতে যে জিনিসটা আছে সেটার একটা অবিকল একটা অংশ L3 ক্যাশ মেমোরিতে থাকবে, আর L3 ক্যাশ মেমোরি যেটা আছে সেটা মানে অবিকল একটা অংশ L2 ক্যাশে থাকবে, আর L2 ক্যাশে যা আছে অবিকল একটা অংশ L1 ক্যাশে থাকবে। তাহলে যদি তুমি L1 ক্যাশে একটা আপডেট করো তাহলে সেটা L2 ক্যাশেও আপডেট হওয়া উচিত, L3 ক্যাশেও আপডেট হওয়া উচিত, এবং মেইন মেমোরিতে আপডেট হওয়া উচিত। এই কাজটাই করা হয় রাইট থ্রু স্ট্র্যাটেজি যদি ইউজ করা। ওকে, L1 ক্যাশে তো আপডেট হবেই, প্লাস নিচের লেভেলে সবগুলা মেমোরিতেও আপডেটটা হবে। এটা ইমপ্লিমেন্ট করা সহজ। আর এটা ডেটা কোহারেন্সি সিম্পলিফাই করে। ডাটা কোহারেন্সি বলতে এই যে দেখো L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, মেইন মেমোরি সবগুলাতে যদি একটা ডাটার ভ্যালু সেম থাকে সেটাকে বলা হচ্ছে ডেটা কোহারেন্সি। ওভার লেভেলে যদি ডেটার একই কপি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ডেটা কোহারেন্সি। তো ডেটা কোহারেন্সিটা মেইনটেইন করা এখানে সহজ, কিন্তু এখানে একটা পারফরম্যান্স ইস্যু আছে। কারণ কি, ধরো তুমি যদি সবগুলা মেমোরিতে আপডেট করতে যাও আর যদি সিপিইউ কে এখানে ওয়েট করতে হয় তাহলে অনেক সময় ওয়েট করতে হবে। একটা রাইট করতে গেলে তাকে অনেক সময় ওয়েট করতে হবে। এই জন্য এটাকে অন্যভাবে ম্যানেজ করা হয়। এই পারফরম্যান্সটা বাড়ানোর জন্য বিভিন্ন ওয়ে আছে। তাহলে রাইট থ্রু মেথড বুঝতে পেরেছো কিনা? সামান্য হচ্ছে এরকম, L1 ক্যাশে একটা রাইট হলে এই রাইট সেম রাইটটা লোয়ার লেভেলে অন্যান্য সব মেমোরিতে হবে, এটাই হচ্ছে রাইট থ্রু। এখন এটার অল্টারনেট মেথড হচ্ছে রাইট ব্যাক। রাইট ব্যাক মেথডে এটা আপডেটটা শুধুমাত্র আপার লেভেলে হবে, অর্থাৎ L1 ক্যাশে আপডেটটা হবে, আর বাকি লেভেলে আপডেটটা সাথে সাথে হবে না। এতে করে লাভটা কি? তাহলে মাইক্রোপ্রসেসর L1 ক্যাশে আপডেট করলে সে মনে করলো যে আমার আপডেটটা হয়ে গিয়েছে, আর L1 ক্যাশ যেহেতু ফাস্টার তো কাজেই মাইক্রোপ্রসেসর খুব দ্রুত কাজ করতে পারবে, যেহেতু এই নিচের লেভেলে আপডেট হওয়ার জন্য তাকে ওয়েট করতে হচ্ছে না। তো এই জন্য রাইট ব্যাক মেথডটা ফাস্টার। কি রাইটস এট এ স্পিড অফ ক্যাশ মেমোরি, তার মানে মাইক্রোপ্রসেসর ক্যাশ মেমোরির স্পিডে কাজ করতে পারবে। ওকে, ইউজেস লেস মেমোরি ব্যান্ডউইথ। দেখো এই যেহেতু রাইট অপারেশনটা এটা নিচের লেভেলে প্রপাগেট হচ্ছে না, কাজেই মেমোরি ব্যান্ডউইথটা কম ইউজ হয়। ওকে, এই নিচের লেভেলে তো আসলে আপডেট করতেই হবে, কিন্তু সেটা সাথে সাথেই করা হয় না, সেটা করার যে একটা ওয়ে আছে। তো এখানে ইন টোটাল যে ব্যান্ডউইথ দরকার হয়, মেমোরি ব্যান্ডউইথ যেটা দরকার হয় সেটা কম লাগে। এই জন্য মাল্টি প্রসেসরের ক্ষেত্রে অনেক সময় এই মেথডটা বেশি ইউজ হয়, মানে অ্যাট্রাকটিভ মেথড। আরেকটা হচ্ছে পাওয়ার এফিশিয়েন্ট। যেহেতু নিচের লেভেলে সাথে সাথে আপডেট হচ্ছে না, এটা পাওয়ার কনজাম্পশনটা কম। এই জন্য এটা এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে, মানে হচ্ছে মনে করো স্মার্টফোন বা বিভিন্ন ছোট ডিভাইস আছে এগুলোর জন্য এটা অ্যাট্রাকটিভ মেথড। এখন শুধু L1 ক্যাশে আপডেটটা হলো, আপডেটটা নিচের লেভেলে কিভাবে হবে সেটাও একটা প্রবলেম, মানে নিচের লেভেলে তো আপডেট করতে হবে, কাজেই আপডেটটা আলটিমেটলি প্রপাগেট করতে হবে, কাজেই সেটাও একটু কমপ্লেক্স। ইন ওভারঅল এই মেথডটা হচ্ছে কমপ্লেক্স মেথড। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো কিনা এতটুকু রাইট ব্যাক আর রাইট থ্রো? এটা বুঝতে পারছি। তাহলে পার্থক্য হচ্ছে কি, যদি শুধু L1 ক্যাশে আপডেটটা হয় আর মাইক্রোপ্রসেসর মনে করে যে আপডেট হয়ে গেছে তাহলে সেটা হচ্ছে রাইট ব্যাক,
আর যদি L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, মেইন মেমরি সব জায়গায় যদি আপডেটটা হয় তখন ওটাকে বলা হবে রাইট থ্রু। ওকে, এখন তাহলে এই কোশ্চেন গুলো আনসার দিতে পারবে আশা করি। হোয়ার ইজ রাইট ডান, মানে রাইট থ্রু মেথডে রাইটটা কোথায় হচ্ছে? ইন ক্যাশ ব্লক, মানে ক্যাশে রাইটটা হচ্ছে। এন্ড ইন নেক্সট লেভেল ইন মেমরি, মানে পরের লেভেল গুলোতে হচ্ছে। রাইট থ্রু হলে ক্যাশেতে হবে, পরের লেভেলের মেমরি গুলোতে হবে। রাইট ব্যাক হলে শুধুমাত্র ক্যাশ ব্লকে রাইটটা হবে। ওকে, আচ্ছা এরপরে কি হোয়াট হ্যাপেন্স হোয়েন এ ব্লক ইজ ইভিক্টেড ফ্রম ক্যাশ। আচ্ছা যখন একটা ব্লককে রিপ্লেস করা হবে, এই যে আমরা একটু আগে দেখলাম ক্যাশ মেমরির কোনো একটা ব্লককে রিপ্লেস করার দরকার হতে পারে, কারণ ক্যাশ মেমরিতে জায়গা কম। কাজে যখনই তোমার একটা রিড বা রাইট মিস হবে তখন নিচের মেমরি থেকে লো লেভেল মেমরি থেকে একটা ব্লক, ক্যাশ মেমরির কোনো একটা ব্লক রিপ্লেস হবে। এখন এই ব্লকে যদি অলরেডি আপডেট হয়ে থাকে তাহলে এই আপডেটটা রাইট ব্যাক মেথডে নিচের দিকে প্রপাগেট করেনি এখনো। নিচের দিকে যদি প্রপাগেট না করে থাকে তাহলে কি করতে হবে? আগে নিচের দিকে এই রাইট অপারেশনটা আগে প্রপাগেট করতে হবে। ওকে, যখন একটা রিপ্লেস হবে, যখন একটা ব্লক রিপ্লেস হবে তখন রাইট অপারেশনটা নিচের দিকে প্রপাগেট করতে হবে। সেটা কোথায়? যদি রাইট ব্যাক মেথড ইউজ করা হয়। আর রাইট থ্রু মেথড হলে তাহলে প্রপাগেট করার দরকার নাই, কারণ রাইট থ্রু মেথড যখনই রাইট হচ্ছে তখন সবগুলো মেমরিতে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু রাইট ব্যাক মেথডে তো শুধুমাত্র টপ লেভেল ক্যাশ মেমরিতে আপডেটটা হচ্ছে, নিচের লেভেলে তো হচ্ছে না। কাজে তুমি যদি ওই ব্লকটাকে রিপ্লেস করে দাও তাহলে নিচের লেভেলের মেমরি গুলোতে তো আপডেটটা যদি না যায় তাহলে কোনো কনসিস্টেন্সি থাকবে না। এই জন্য নিচের লেভেলের মেমরিতে আপডেটটা আগে করতে হবে। যদি নিচের লেভেলের মেমরি গুলো আগে আপডেট করতে হবে, তারপরে ব্লকটাকে রিপ্লেস করতে হবে। কাজে ব্লক রিপ্লেস করতে গেলে তখন কিন্তু কিছু ক্লক সাইকেল এখানে লস হবে, মানে কিছু ডিলে হবে, মেমরি স্টল হবে। তো এটা ওই যে প্রোগ্রাম ডিবাগিং এর ক্ষেত্রে রাইট থ্রু মেথডটা ইজি আর রাইট ব্যাকটা ডিফিকাল্ট। সেটা হচ্ছে যদি রাইট মিস হয়, না যদি ধরো রিড মিসই হলো, ধরো একটা রিড মিস হলে তাহলে রাইট থ্রু মেথডে মানে কোনো চিন্তা নাই। কিন্তু রাইট ব্যাক মেথড হলে রিড মিস হওয়ার মানে হচ্ছে কোনো একটা ব্লক কিন্তু রিপ্লেস হতে পারে। এই যে এই ঘটনা ঘটতে পারে, কোনো একটা ব্লক যখনই রিপ্লেস হবে, একটা রিড মিস হলে তার মানে কি ওই ব্লকটা মেমোরিতে নাই, তখন নতুন একটা ব্লক ক্যাশ মেমোরিতে আসবে। নতুন একটা ব্লক যখনই ক্যাশ মেমোরিতে আসবে তখনই অন্য একটা ব্লক রিপ্লেস হবে। যেহেতু অন্য ব্লক রিপ্লেস হবে কাজে সেই ক্ষেত্রে কি হতে পারে? রিড মিস হলেও তোমার ওই ব্লকটা যখনই রিপ্লেস হতে যাবে তখনই আসলে নিচের লেভেলের মেমোরি গুলাতে আপডেটটা প্রপাগেট হওয়ার দরকার হতে পারে, যদি ওই ব্লকটাতে অলরেডি কোনো আপডেট হয়ে থাকে তাহলে এই আপডেটটা নিজের লেভেলে প্রপাগেট করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আসলে রিলেটেড হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেনের সাথে। এরপরটা কি? রিপিটেড রাইটস গোস টু দ্য নেক্সট লেভেল। মনে করো একটা ব্লকে বারবার রাইট হচ্ছে, একটা ব্লকে যদি বারবার রাইট হয় তাহলে রাইট থ্রু মেথডে কি হবে? রাইট থ্রু মেথডে এই ব্লকটা বারবার নিচের দিকে, এই রাইট অপারেশনটা বারবার নিচের দিকে প্রপাগেট করতে হবে। তারপর প্রত্যেকটা রাইটের জন্য যদি রাইট অপারেশন নিচের লেভেলে মেমোরিতে প্রপাগেট করতে হয় প্রচুর ডিলে হবে, এবং বারবার রাইট করতে গেলে তখন বারবার এই ডিলেটা সাম হবে। তার মানে এখানে বড় একটা ডিলে হবে যদি রাইট থ্রু মেথডে তোমার কোনো একটা ব্লকে রিপিটেডলি রাইট করা হয়। কিন্তু রাইট ব্যাক মেথডে এটা শুধুমাত্র টপ লেভেল ক্যাশ মেমোরিতে আপডেটটা যেহেতু হবে, কাজেই এখানে রাইট মানে ক্যাশের স্পিডে সিপিইউ কাজ করতে পারবে, কিন্তু রাইট থ্রু মেথডে সেটা পারবে না। আচ্ছা দেখো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা এই কয়েকটা কোশ্চেন? আচ্ছা সবাই একটু ভালো করে খেয়াল করো, আমি সংক্ষেপে আরেকবার বলছি জিনিসটা। আচ্ছা ধরো এখানে একটা মাইক্রো প্রসেসর আছে, সিপিইউ আছে। এই সিপিইউ কি করবে? মেমোরিতে একটা রাইট করতে যাচ্ছে, তাহলে রাইট অপারেশনটা প্রপাগেট করবে ক্যাশ মেমোরিতে, অর্থাৎ টপ লেভেল ক্যাশ মেমোরি বা L1 ক্যাশ মেমোরিতে এটা প্রপাগেট করবে। আচ্ছা ধরো এই ব্লকটা হচ্ছে এই ক্যাশ মেমোরিতে আছে, ওকে, এই ক্যাশ মেমোরিতে আছে, যে ব্লকে রাইট করতে যাচ্ছে ক্যাশ মেমোরিতে আছে। আচ্ছা এখন রাইট থ্রু মেথড যদি ইউজ করে তাহলে ক্যাশ মেমোরিতে আপডেট হবে প্লাস মেইন মেমোরিতে আপডেট হবে। ওকে, তারপরে নিচের সবগুলো লেভেলে আগে আপডেট হবে। আপডেট হওয়ার পর সিপিইউ পরের ইনস্ট্রাকশনে যাবে। তাহলে সিপিইউ কে কিন্তু অনেক ওয়েট করতে হচ্ছে কিসের জন্য? পরের লেভেলে মেমোরিতে আপডেট হওয়ার জন্য। এটা হচ্ছে রাইট থ্রু মেথড। আর যদি সিপিইউ জাস্ট ক্যাশ মেমোরিতে আপডেটটা করে অন্য মেমোরিগুলোতে আপডেট যদি না করে তাহলে সিপিইউ কে ওয়েট করতে হবে না, অন্য মেমোরিতে আপডেট হওয়ার জন্য সিপিইউ কে ওয়েট করতে হবে না। এটা হচ্ছে রাইট ব্যাক মেথড। আচ্ছা এখন ধরো সিপিইউ ধরো কোনো একটা ব্লক থেকে একটা রিড করতে চাচ্ছে, ওকে, তো এটা এই ক্যাশ মেমোরিতে ওই ব্লকটা নাই। আচ্ছা
এখন যখন ক্যাশ মেমোরিতে ব্লকটা থাকবে না, তখন আসলে নিচের মেমোরি থেকে এই ব্লকটা এখানে আসবে। আচ্ছা, এখন যখন আসবে তখন কোনো একটাকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, ধরো এটা যদি এই যে 0 নাম্বার ব্লকে রিপ্লেস করে, এখন 0 নাম্বার ব্লকে অলরেডি একটা আপডেট হয়েছে। ওকে, অলরেডি একটা আপডেট হয়েছে। তাহলে অলরেডি যদি আপডেট হয়ে থাকে, এখন মনে করো যদি রাইট ব্যাক মেথড ইউজ করে থাকে, তাহলে তো নিচের লেভেলে আপডেটটা হয় নাই, শুধুমাত্র এখানে আপডেটটা হয়েছে। কাজেই এই ব্লককে যখন রিপ্লেস করতে যাবে, তখন এই ব্লকটা আগে মেইন মেমোরিতে পাঠাতে হবে। মেইন মেমোরিতে এই আপডেটগুলো আগে পাঠাতে হবে, পাঠানোর পরে এই ব্লকটাকে রিপ্লেস করা যাবে। না হলে কিন্তু মেইন মেমোরিতে ওই ডেটাটা আপডেট হবে না, তার মানে পুরোনো ডেটাই থেকে যাবে। এটা কোনোভাবেই এটা করতে দেওয়া যাবে না, ইনকনসিস্টেন্সি আসবে। এই জন্য একটা ব্লক যদি আপডেটেড হয়ে থাকে আর রাইট ব্যাক মেথড ইউজ করে, তাহলে এই ব্লকটাকে আগে মেইন মেমোরিতে পাঠাতে হবে, তারপর এই ব্লকটাকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, যখন একটা রাইট ব্যাক মেথডে যখন একটা ব্লক আপডেট হয়, তখন এই ব্লকটাকে বলা হচ্ছে ডার্টি ব্লক। রাইট ব্যাক মেথডে যদি একটা ব্লক আপডেট হয়, তাহলে এই ব্লকটা তো এই আপডেটটা তো নিচের লেভেলের মেমোরিতে পাঠানো হচ্ছে না। কাজে এই ব্লকটা তখন এখানে ডার্টি ব্লক হিসাবে এটাকে বলা হয়, ডার্টি ব্লক। এই জন্য ক্যাশ মেমোরিতে যেরকম ভ্যালিড বিট থাকে, এরকম ডার্টি বিট থাকে। তো ডার্টি বিট যদি 1 থাকে, এটার মানে হচ্ছে এই ব্লকটা আপডেট করা হয়েছে। এই ব্লকটা আপডেট করা হয়েছে, কিন্তু আপডেটটা নিচের লেভেলের মেমোরিতে এখনো প্রপাগেট করা হয়নি। তার মানে এই ব্লকটা ডার্টি ব্লক। ডার্টি ব্লকের আরেকটা মিনিং তুমি করতে পারো, সেটা হচ্ছে মডিফাইড ব্লক। তার মানে এই ব্লকটা মডিফাইড, কিন্তু এই মডিফিকেশনটা, এই আপডেট ইনফরমেশনটা নিচের লেভেলে যায় না এখন। ওকে, এই জন্য যদি একটা ব্লক ডার্টি হয়ে থাকে, এই ডার্টি ব্লককে যখন তুমি আরেকটা ব্লক দিয়ে রিপ্লেস করতে যাবে, রিপ্লেস করার আগে এই ডার্টি ব্লকটা নিচের মেমোরি গুলাতে প্রপাগেট করতে হবে, যাতে নিচের মেমোরি গুলা এই আপডেটটা নিচের লেভেলের মেমোরি গুলাতে এই আপডেটটা প্রপাগেট করে, নিচের লেভেলের মেমোরি গুলো যাতে আপডেট হয়, তারপর এটাকে রিপ্লেস করা যায়। আরেকটা কোশ্চেন ছিল, ধরো ধরো এই সিপিইউ কোনো একটা ব্লকে বারবার রাইট হচ্ছে। ওকে, এটা কিন্তু হতেই পারে। মনে করো আমরা একটা লুপে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট তুমি একটা লুপের ভেতরে দিলে, তাহলে মোস্ট প্রবাবলি একটা ব্লকেই তোমার রাইটটা বারবার হয়। এখন একটা ব্লকে যদি রাইটটা বারবার হয়, সেক্ষেত্রে যদি রাইট থ্রু মেথড ইউজ করো, তাহলে কি হচ্ছে, রাইট থ্রু মেথড ইউজ করলে একটা রাইট ক্যাশ মেমোরিতে হবে, তারপর নিচের লেভেলের সবগুলো মেমোরিতে রাইটটা হবে, তারপর সিপিইউ বুঝতে পারবে যে রাইটটা সম্পন্ন হয়েছে। তারপরে একটা রাইট করতে গেলে সিপিইউ কে অনেক ওয়েট করতে হবে। এখন যদি একই ব্লকে এরকম বারবার রাইট করতে হয়, তাহলে সিপিইউ কে বারবার ওয়েট করতে হবে। তো কাজেই রাইটটা স্লো হয়ে যাবে। এটা কি, যদি রাইট থ্রু মেথড ইউজ করো। কিন্তু যদি তুমি রাইট ব্যাক মেথড ইউজ করো, তো সেই ক্ষেত্রে রাইট অপারেশনটা শুধুমাত্র ক্যাশ মেমোরিতে হবে। কাজে সিপিইউ ক্যাশ মেমোরিতে রাইট করবে, রাইট করে আবার পরে রাইটে চলে যাবে, আবার রাইট করবে, পরে রাইটে চলে যাবে। তো কাজে সেই ক্ষেত্রে রাইটে যেহেতু নিচে লেভেল প্রপাগেট করছে না আগে, কাজে সিপিইউ কে ওয়েট করতে হবে না। এই জন্য রাইট ব্যাক মেথডে রিপিটেড রাইট ফাস্টার হবে। আচ্ছা, দেখো তো এই যে ইয়ার স্ক্রিনে যেটা আছে, এখানে কোনো কোশ্চেন বুঝতে পারো এরকম আছে কিনা? না, তাই এখানে বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। আচ্ছা, তাহলে যদি বুঝতে পারো, দেখো রাইট থ্রু মেথডে প্রসেসর যখন একটা মেমোরিতে রাইট করতে চায়, তখন টপ লেভেল ক্যাশ মেমোরি অর্থাৎ L1 ক্যাশে রাইটটা সম্পন্ন হয়, প্লাস তোমার নিচের লেভেল এর সবগুলো মেমোরিতে রাইটটা সম্পন্ন হয়। তো কাজে এটা হচ্ছে রাইট থ্রু মেথড। কাজে রাইট থ্রু মেথডে প্রসেসরকে রাইটটা কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করতে হবে, এটাকে বলা হচ্ছে রাইট স্টল। রাইটের জন্য রাইট সবগুলা লেভেলে রাইটটা হওয়ার জন্য তাকে যে ওয়েট করতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে রাইট স্টল। এখন এই টাইমটা অনেক বেশি, কাজে এই টাইমটা কিভাবে কমানো যায় সেটার মেথডটা আমরা দেখবো এখন। কাজে দেখো, এই প্রসেসর সে ক্যাশ মেমোরিতে যদি একটা রাইট অপারেশন শুরু করে, তাহলে ক্যাশ মেমোরির পরে যত লেভেল আছে সবগুলাতেও রাইটটা সম্পন্ন হতে অনেক সময় লাগে। এই সময়ে প্রসেসরটাকে ওয়েট করতে হবে। এটাই হচ্ছে রাইট স্টল। এখন রাইট স্টলটা কিভাবে কমানো যায়, সেটা হচ্ছে যদি আমরা একটা রাইট বাফার ইউজ করি। এই দেখো, এখানে একটা বাফার ইউজ করা হয়েছে, এটা হচ্ছে রাইট বাফার বা ভিকটিম বাফার। তো প্রসেসর কি করবে, ক্যাশ মেমোরিতে রাইট করবে, প্লাস তোমার যে ডেটাটা আপডেট করা হলো এবং সেই ডেটার যে অ্যাড্রেস, এই ইনফরমেশন দুইটা কোথায় থাকবে, বাফারে থাকবে। তাহলে বাফারে এই ইনফরমেশনটা রাইট করার পর প্রসেসর মনে করবে তার রাইটিং এর কাজ শেষ। এখন বাফার থেকে পরবর্তীতে পরের লেভেলের মেমোরিগুলোতে রাইট হবে। তাহলে তো যখন বাফার থেকে পরের লেভেল মেমোরিতে রাইট হবে, সেই ওই একই সময়ে আবার ক্যাশ তার অপারেশন করতে পারবে। অর্থাৎ বাফারটা এবং ক্যাশ মেমোরি এটা প্যারালালি কাজ করতে পারবে। কাজে যদি এরকম হয়, তাহলে প্রসেসরকে কিন্তু রাইট করার জন্য কম ওয়েট করতে হচ্ছে।
দেখো বুঝতে পারলে কিনা, যদি প্রসেসর ক্যাশ মেমোরিতে রাইট করার যদি প্রসেসর রাইট থ্রু মেথডটা ইউজ করে, তাহলে এটা সাধারণত রাইট বাফার বা ভিক্টিম বাফার ইউজ করা হয়। সেক্ষেত্রে প্রসেসর কি করবে, ক্যাশ মেমোরিতে রাইট করবে, আর ওই ইনফরমেশন গুলো, অর্থাৎ যে ডেটাটা রাইট করা হলো সেই ডেটা এবং ওই ডেটাটা মেমোরির যে অ্যাড্রেসে আছে এই ইনফরমেশনটা বাফারের মধ্যে জমা থাকবে। তাহলে বাফার পর্যন্ত ইনফরমেশনটা আসার পর প্রসেসরের রাইট অপারেশন শেষ। এখন বাফার থেকে পরবর্তীতে এটা পরের লেভেলের মেমোরিতে রাইট হবে। এখন যখন পরের লেভেলের মেমোরিতে রাইট হবে, তখন তোমার ক্যাশ অন্যান্য অপারেশন করতে পারবে। কাজে এই যে প্রসেসরের এক্সিকিউশন এবং তোমার এই যে বাফার থেকে যে মেমোরিতে আপডেট হচ্ছে, এই এই অপারেশনগুলো, এই অপারেশন দুইটা তোমার ওভারল্যাপিং মানে হচ্ছে প্যারালালি কাজটা হতে পারে। যেহেতু পরবর্তীতে প্যারালালি কাজটা হবে, কাজে প্রসেসরকে আনওয়েট করতে হচ্ছে না। কাজে প্রসেসর যখন রাইট বাফারে ইনফরমেশন রাইট করলো, এরপর প্রসেসর পরের ইনস্ট্রাকশন কন্টিনিউ করতে পারে। তো দেখো এটা বুঝতে পেরেছো কিনা এতটুকু, রাইট বাফার বা ভিক্টিম বাফার যেভাবে কাজ করে। জি স্যার, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা দেখি ধরো রাইট রাইট মিস যদি হয়। রাইট মিস মানে কি, যে যে ব্লকে রাইটটা করতে যাচ্ছে সেই ব্লকটা যদি ক্যাশ মেমোরিতে না থাকে, তাহলে কি হবে। দেখো এখানে একটা রাইট মিস আর রিড মিসের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। রিড মিস মানে কি, রিড মিস মানে হচ্ছে সিপিইউ একটা ডেটা রিড করতে যাচ্ছে, কিন্তু যে ব্লক থেকে রিড করতে যাচ্ছে সেই ব্লকটা ক্যাশে নাই, এটা হচ্ছে রিড মিস। আর রাইট মিস হচ্ছে যে ব্লকে সিপিইউ রাইট করতে চাচ্ছে সেটা ক্যাশে নাই। এখন রিড করার জন্য ইনফরমেশন কিন্তু ক্যাশ মেমোরি থেকে সিপিইউ তে আসবে, আর রাইট করার ক্ষেত্রে সিপিইউ থেকে ইনফরমেশনটা যাবে কোথায়, ক্যাশ মেমোরিতে। কাজে রাইটের ক্ষেত্রে কিন্তু সিপিইউ এর কোনো ডেটার দরকার নাই। রিডের ক্ষেত্রে যেরকম সিপিইউ ডেটাটা মেমোরি থেকে নিচ্ছে, রাইটের ক্ষেত্রে সিপিইউ কিন্তু ডেটার দরকার নাই, বরং সে সিপিইউ ডেটাটা মেমোরিতে পাঠাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো রাইট মিস যদি হয়, অর্থাৎ যে ব্লকে রাইট করা হবে সেটা যদি ক্যাশে না থাকে, তাহলে দুইটা মেথড ফলো করতে পারে। একটা হচ্ছে রাইট অ্যালোকেট, আর একটা হচ্ছে নো রাইট অ্যালোকেট। আচ্ছা, রাইট অ্যালোকেটটা কি, যদি যে ব্লকটাতে রাইট করতে হবে সেই ব্লক যেহেতু ক্যাশ মেমোরিতে নাই, তাহলে সেটা যদি ক্যাশ মেমোরিতে আগে আনে এবং আনার পর যদি রাইট করে, তাহলে ওটাকে বলা হবে রাইট অ্যালোকেট। তার মানে এটা ন্যাচারাল প্রসেস, যে যে ব্লকে রাইট করতে হবে সেই ব্লকটা নিচের লেভেল থেকে প্রথমে টপ লেভেল ক্যাশে নিয়ে আসলো, নিয়ে আসার পর সেটাতে রাইট করবে। আর এই ক্ষেত্রে রিড মিস কিন্তু একই কাজ করে। ধরো প্রসেসর এটা রিড করতে গিয়েছে কিন্তু ওই ব্লকটা ক্যাশ মেমোরিতে নাই, তাহলে সে কি করবে, আগে ব্লকটা ক্যাশ মেমোরিতে আনবে, তারপর এটা থেকে রিড করবে। আর রাইট রাইট অ্যালোকেটের ক্ষেত্রে কিন্তু একই কাজ হচ্ছে, যে ব্লকে রাইট করতে হবে সেই ব্লকটাকে আনতে হবে ক্যাশে, আনার পরে সেটাতে রাইট করতে হবে। এটা বলছে রাইট অ্যালোকেট মেথড। এখন সেই ব্লকটা যদি ক্যাশ মেমোরিতে না আনে, তখন এটাকে বলা হচ্ছে নো রাইট অ্যালোকেট। তো ক্যাশ মেমোরিতে আনলো না, কিন্তু রাইটটা হলো কোথায়, রাইটটা পরের লেভেলের যে মেমোরি গুলো আছে যেখানে ওই ব্লকটা উপস্থিত, সেই জায়গায় রাইটটা হবে। ওই ব্লকটা ক্যাশ মেমোরিতে আনার দরকার নাই। কাজে এটা ক্যাশ মেমোরিতে কোনো এফেক্ট করবে না। ক্যাশ মেমোরি আগে যেরকম ছিল সেরকমই থাকবে, কিন্তু রাইটটা হবে কোথায়, পরের লেভেলের মেমোরিটা যেখানে ওই ব্লকটা আছে সেটা। কাজে রাইট মিসের ক্ষেত্রে রাইট অ্যালোকেট অথবা নো রাইট অ্যালোকেট দুইটা মেথড ইউজ করা যেতে পারে। এখন মনে করো যদি একটা ক্যাশ রাইট থ্রু স্ট্র্যাটেজি ইউজ করে, সেও তোমার রাইট অ্যালোকেট ইউজ করতে পারে অথবা নো রাইট অ্যালোকেট ইউজ করতে পারে। আবার যদি রাইট ব্যাক মেথড ইউজ করে, সেক্ষেত্রেও রাইট অ্যালোকেট নো রাইট অ্যালোকেট দুইটাই পলিসি ইউজ করতে পারে, দুইটা যে কোনো একটা পলিসি ইউজ করতে পারে। তার মানে কিন্তু দেখো, কিন্তু নর্মালি যেটা হয়, রাইট ব্যাক ক্যাশেস ইউজ রাইট অ্যালোকেট মেথড। যদি ক্যাশটা রাইট ব্যাক হয়, তাহলে সাধারণত রাইট অ্যালোকেট মেথড ইউজ করা হয়। আচ্ছা, রাইট ব্যাক কি ছিল, রাইট ব্যাক ছিল যে রাইট করার সময় শুধু ক্যাশে রাইট করবে, নিচের লেভেলে রাইট করবে না, এটা হচ্ছে রাইট ব্যাক, তাই তো। এখন রাইট ব্যাক মেথডটা কি হয়, কি করে, রাইট অ্যালোকেট মেথড ইউজ করে। কারণ যেহেতু ক্যাশের মধ্যে ব্লকটা উপস্থিত, রাইট ব্যাক মেথড কি, রাইট ব্যাক মেথড কাজ করবে কিভাবে, যে সে যেটা রাইট করতে চাচ্ছে সেটা কোথায় রাইট করবে, ক্যাশে রাইট করবে। কাজে সে কি করবে, যদি ক্যাশে না থাকে তাহলে ক্যাশে ব্লকটা আগে নিয়ে আসবে, তারপর রাইট করবে, যেটাকে বলা হচ্ছে রাইট অ্যালোকেট মেথড। ওকে, এখন রাইট অ্যালোকেট মেথডের সুবিধাটা কি, মানে রাইট ব্যাক যে রাইট অ্যালোকেট মেথডটা ইউজ করছে তার সুবিধাটা কি, যে তারপরে সাবসিকুয়েন্ট রাইট কিন্তু কোথায় যাবে, সাবসিকুয়েন্ট রাইট কিন্তু ক্যাশ মেমোরিতেই হবে। কারণ হচ্ছে ক্যাশ মেমোরিতে তো ওই ব্লকটা আগে আনা হলো, ওই ব্লকটা আগে অ্যালোকেট করা হলো, ওই ব্লকটা নিচের লেভেল থেকে ক্যাশ মেমোরিতে আনা হলো, তারপর রাইট করা হলো। এখন পরবর্তীতে যদি আর কোনো রাইট হয়, তাহলে সরাসরি ক্যাশ মেমোরিতে রাইটটা হচ্ছে, অর্থাৎ পরের রাইট অপারেশনগুলো ক্যাশ মেমোরি ক্যাপচার করতে পারবে। এই জন্য রাইট ব্যাকের সাথে রাইট অ্যালোকেট মেথডটা নরমালি ইউজ করা হয়। আর রাইট থ্রু এর সাথে সাধারণত নো রাইট অ্যালোকেট মেথডটা ইউজ করা হয়। এটার কারণটা কি দেখো, তো রাইট থ্রু মেথডটা কি, যে
যে ডাটাটা যে ব্লকে রাইট করতে হবে, এটা ক্যাশ মেমোরিতে যদি থাকে তাহলে ক্যাশ মেমোরিতে আপডেট করবে, প্লাস নিজের লেভেলে সবগুলাতে আপডেট করবে। এখন ধরো যদি নো রাইট অ্যালোকেট ইউজ করে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো একটা রাইট করতে গিয়েছে কিন্তু রাইট মিস, অর্থাৎ ব্লকটা ক্যাশে নাই। সেই ক্ষেত্রে সেই ব্লকটা ক্যাশ মেমোরিতে আনবে না, না এনে সে কি করবে, পরের লেভেলের মেমোরি গুলাতে রাইটটা প্রপাগেট করবে। এখন তাহলে দেখো, যদি এরপরে মানে সাবসিকুয়েন্ট কোনো যদি রাইট অপারেশন আসে, তাহলে সাবসিকুয়েন্ট অপারেশনের জন্য কিন্তু ক্যাশ মেমোরিতে ওই ব্লকটা নাই। তো ব্লকটা নাই তাহলে কি হবে, তাহলে পরের লেভেলে রাইটটাকে প্রপাগেট করবে। এখন ধরো যদি রাইট থ্রু মেথডটা রাইট অ্যালোকেট মেথড ইউজ করতে, অর্থাৎ রাইট থ্রু মেথড কিন্তু সে যদি মিস হয়, তাহলে সে যদি নিচের লেভেল থেকে ব্লকটা ক্যাশ মেমোরিতে আগে আনতো, আনার পর তারপর যদি রাইট করতো, তারপর ক্যাশ মেমোরিতে রাইট করতো এবং রাইটটা নিচের লেভেলে প্রপাগেট করতো, তাহলে ওটা কি হতো, রাইট থ্রু ক্যাশ উইথ রাইট অ্যালোকেট। সেই মেথডটা হতো কি, রাইট অ্যালোকেট মেথড। এখন রাইট অ্যালোকেট মেথডও ইউজ করতে পারে, নো রাইট মেথড অ্যালোকেটও ইউজ করতে পারে। এখন নো রাইট মেথডটা ইউজ করে এই জন্য যে পরের যদি সাবসিকুয়েন্ট কোনো রাইট যদি হয়, তাহলে যে এটা ক্যাশে নাই, তাহলে কি হবে, পরের লেভেলের মেমোরি গুলোতে এটা প্রপাগেট করে। আবার যদি সে রাইট অ্যালোকেট মেথড ইউজ করতো, তাহলেও তাকে কি করতে হতো, পরের লেভেলের মেমোরি গুলোতে রাইটটাকে প্রপাগেট করতে হতো। তার মানে সে রাইট অ্যালোকেট মেথড ইউজ করুক বা নো রাইট মেথড অ্যালোকেট ইউজ করুক, তাকে কিন্তু রাইট অপারেশনটা প্রপাগেট করতে হচ্ছে। তো যেহেতু তাকে প্রপাগেট করতেই হচ্ছে, কাজেই সে মানে রাইট অ্যালোকেট মেথড ইউজ করে খুব বেশি বেনিফিট তাকে পাওয়া যাবে না, খুব বেশি বেনিফিট সে পাবে না। এই জন্য রাইট থ্রু মেথডটা নো রাইট অ্যালোকেট মেথডটাই প্রিফার করে। বুঝতে পারলে কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে একটা এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এক্সাম্পল কি, দেখো এই যে ফুললি অ্যাসোসিয়েটিভ রাইট ব্যাক ক্যাশ উইথ মেনি ক্যাশ এন্ট্রিজ দ্যাট স্টার্টস এমটি। আচ্ছা, তাহলে দেখো আমাদের ইনফরমেশন হচ্ছে ফুলি অ্যাসোসিয়েটিভ এবং ক্যাশটা হচ্ছে রাইট ব্যাক। তার মানে রাইট অপারেশনটা শুধুমাত্র টপ লেভেল ক্যাশ মেমোরিতে হবে। আর ইনিশিয়ালি ধরে নাও যে ক্যাশ মেমোরিতে কিছু নাই। আচ্ছা, এখন এই যে নিচে যে সিকোয়েন্স অফ অপারেশন আছে, 5টা অপারেশন আছে, তাহলে এই 5টা অপারেশন যদি হয়, তাহলে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য নাম্বার অফ হিটস এন্ড মিসেস when using no right allocate versus right allocate। তাহলে রাইট ব্যাক মেথড ইউজ করছে, এই অবস্থায় যদি নো রাইট অ্যালোকেট ইউজ করে, তাহলে হিট কত হবে, কতটা হিট হবে, কতটা মিস হবে। আর যদি রাইট অ্যালোকেট ইউজ করে, তাহলে কতগুলো হিট হবে, কতগুলো মিস হবে। সহজ প্রবলেম। দেখো প্রথম ইনস্ট্রাকশনটা কি, রাইট মেমোরি অ্যাড্রেস 100, মানে 100 অ্যাড্রেসে রাইট করো। আচ্ছা, আমরা তো এখানে বলা হচ্ছে কি ইনিশিয়ালি ক্যাশটা এমটি, ক্যাশটা হচ্ছে রাইট ব্যাক ক্যাশ, ওকে, রাইট ব্যাক ক্যাশ এবং ইনিশিয়ালি সেটা এমটি আছে। তাহলে দেখো এখানে যদি আমরা নো রাইট অ্যালোকেট ইউজ করি, নো রাইট অ্যালোকেট মেথড ইউজ করি, তাহলে রাইট ব্যাক মেথড হোক বা রাইট থ্রু মেথড হোক, তাহলে রাইট অপারেশনটা প্রপাগেট করবে নিচের লেভেলের মেমোরিতে। ইনিশিয়ালি ক্যাশ মেমোরিটা এমটি, কাজে এই 100 অ্যাড্রেসের যে ব্লকটা আছে সেই ব্লকটা এখন মেমোরিতে নাই। ওকে, 100 মেমোরিতে মানে হচ্ছে ক্যাশ মেমোরিতে নাই। যেহেতু ক্যাশ মেমোরিতে নাই, এটা হবে একটা রাইট মিস। ওকে, এখন রাইট মিস যেহেতু, এখন নো রাইট অ্যালোকেট মেথড যদি ইউজ করে, তো সেই ক্ষেত্রে কি হবে, এই রাইটটা প্রপাগেট হবে নিচের লেভেলে। কাজে এটার ক্ষেত্রে কি হবে, একটা মিস হবে, রাইট মিস হবে। এখন দেখো এরপরে আরেকটা সেম অ্যাড্রেসে আরেকটা সেম ব্লকে আরেকটা রাইট অপারেশন আছে। যেহেতু সে নো রাইট অ্যালোকেট মেথড ইউজ করেছে, সে আসলে ব্লকটা কিন্তু ক্যাশ মেমোরিতে আনে নাই। যেহেতু ক্যাশ মেমোরিতে আনে নাই, কাজে পরের রাইট অপারেশনটা মিস হবে। তাহলে দুইটা রাইট মিস হলো। আচ্ছা, এবার দেখো 200 নাম্বার অ্যাড্রেসে থেকে সে রিড করতে যাচ্ছে। যেহেতু রাইট ব্যাক মেথড ইউজ করছে আর এটা একটা রিড অপারেশন, তাহলে সে প্রথমে এই ব্লকটা মেমোরিতে আগে নিয়ে আসবে, ক্যাশ মেমোরিতে আগে নিয়ে আসবে। তাহলে ক্যাশ মেমোরিতে নিয়ে আসলো, কিন্তু এটা কি একটা রিড মিস। যেহেতু ক্যাশ মেমোরিতে নাই, ক্যাশ মেমোরিতে আনতে হলো নিচের লেভেল থেকে, কাজে এটা একটা রিড মিস। কাজে এখানে মিস হলো, 3টা মিস হলো। আচ্ছা, এখন কিন্তু 200 নাম্বার অ্যাড্রেসের যে ব্লকটা সেটা কিন্তু ক্যাশ মেমোরিতে আছে। কাজে এই পরের রাইট অপারেশনটা এটা একটা রাইট হিট, কারণ ক্যাশ মেমোরিতে অলরেডি এটা আছে। ওকে, তাহলে উপরে 3টা মিস, এটা হিট। আর 100 নাম্বার যেটা আছে, 100 নাম্বার ব্লকটা কিন্তু এখনো ক্যাশ মেমোরিতে নাই, কাজে এটাও একটা মিস। তাহলে কয়টা মিস হলো,
শুধু এটা ছাড়া বাকি সবগুলো মিস, তার মানে হচ্ছে 4টা মিস, একটা হিট। ওকে, যদি নো রাইট অ্যালোকেট মেথড ইউজ করা হয়। আচ্ছা, এবার যদি রাইট অ্যালোকেট মেথড ইউজ করা হয় তাহলে কি হবে? দেখো, রাইট অ্যালোকেট মেথড ইউজ করলে এটা যেহেতু ইনিশিয়ালি ক্যাশ এমটি, কাজে এটা একটা রাইট মিস, আর যেহেতু এটা একটা রাইট মিস, তো আগে ব্লকটা ক্যাশ মেমোরিতে নিয়ে আসবে। যেহেতু রাইট অ্যালোকেট মেথড, ক্যাশ মেমোরিতে ব্লকটা আগে নিয়ে আসবে, তারপর 100 অ্যাড্রেসে রাইট করবে। ওকে, তাহলে প্রথমবার একটা মিস হলো, কিন্তু দ্বিতীয়বার 100 অ্যাড্রেসে যখন রাইট করবে তখন কিন্তু অলরেডি এটা ক্যাশ মেমোরিতে আছে, কাজে দ্বিতীয়টা হচ্ছে হিট। তারপরে হচ্ছে দেখো 200 নম্বর অ্যাড্রেসে যে ব্লকটা সেটা ক্যাশ মেমোরিতে নাই, যেহেতু ক্যাশ মেমোরিতে নাই আগে ক্যাশ মেমোরিতে আনতে হবে, তাহলে আগে ক্যাশ মেমোরিতে আনবে, আনার পর সেখান থেকে রিড করবে, কাজে এটা একটা মিস। তাহলে প্রথমটা মিস, দ্বিতীয়টা হিট, তৃতীয়টা মিস। আচ্ছা, এখন কিন্তু ক্যাশ মেমোরিতে 200 অ্যাড্রেসের ব্লকটা আছে, কাজে 200 অ্যাড্রেসের ব্লকটাতে রাইট করতে পারবে, কাজে এটা একটা হিট। আবার এরপরে যেটা আছে 100 নম্বর অ্যাড্রেসের ব্লকটাও মেমোরিতে আছে, কাজে এটা আরেকটা হিট। কাজে এখানে 4টা, তাহলে কি হলো এখানে মিস হলো কোনটা? এটা একটা মিস হলো, প্রথমে এটা একটা মিস হলো, আর এটা একটা মিস হলো, তার মানে 2টা মিস, আর বাকি সবগুলা কিন্তু হিট। কাজে 2টা মিস 3টা হিট।